গুড আফটারনুন। আজ আমরা শুরু করছি পর্যায় সারণী পরমাণুর গঠন এই নিয়ে যে আলোচনা চলছিল। এর আগের ভিডিওতে আমি কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে তারা ধাতু না অধাতু চেনা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে যোজ্যতা কী করে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে বের করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি লিখেছি মৌল, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, ধাতু না অধাতু এবং যোজ্যতা, এইগুলোকে এখানে লিখে দিয়েছি। প্রথম মৌলটা কে ছিল? হাইড্রোজেন। তার ইলেকট্রন সংখ্যা কত? 1। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস কি হবে? ওই 2n² সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস তো হয়। তো প্রথম কক্ষে এখানে একটি মাত্র ইলেকট্রন আছে। এবার কি বলেছিলাম গতকাল বলেছিলাম যে যদি শেষ কক্ষে একটি বা দুটি ইলেকট্রন থাকে তাহলে সেগুলো হয় একটি ইলেকট্রন বা দুটি ইলেকট্রন থাকলে ধাতু হয়, তাই এটি হচ্ছে ধাতু। বেরিলিয়াম 4, তাহলে ইলেকট্রন বিন্যাস 2 আর 2, এও তাহলে দুটি আছে, তাই এও হচ্ছে ধাতু। ঠিক আছে, বোরন হচ্ছে 5, 2 আর 3, এগুলো আগের দিন হয়ে গেছে। 3 থাকলে আমি কি বলেছিলাম? 3টা একটু কনফিউজিং, কখনো এ ধাতু হয়, কখনো অধাতু হয়, বা কখনো এ ধাতু কল্প হয়। আর যদি 4 থেকে 7 পর্যন্ত হয় ইলেকট্রন সংখ্যা, তাহলে হয় অধাতু। ঠিক আছে, এখানে বোরন কিন্তু হচ্ছে কি 3টে আছে। একে তোমরা ক্লাস 10 পর্যন্ত অধাতু বলো, কিছু কিছু বইতে পাবে। এটি কিন্তু ধাতু কল্প, অ্যাকচুয়ালি এটা ধাতু কল্প। নিচু ক্লাসে ধাতু কল্পের আইডিয়াটা দেওয়া হয় না বলে অধাতু বলা হয়। কার্বন 6, তাহলে 2 আর 4, 4টি আছে, 4 থাকলে অধাতু। নাইট্রোজেন 7, 2 আর 5, এ হচ্ছে অধাতু, 5টি আছে। অক্সিজেন 8, 2 আর 6, 6টি আছে, তাই হচ্ছে অধাতু। ফ্লোরিন 9, 2 আর 7 ইলেকট্রন বিন্যাস, তাহলে এও হচ্ছে অধাতু। আর 10, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 8, এ হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে এখানে একটি নিষ্ক্রিয় মৌল হয়েছে, এখানে একটি। 10টির মধ্যে 2টি নিষ্ক্রিয় মৌল আমি পাচ্ছি। পরমাণু ক্রমাঙ্ক যা, ইলেকট্রন সংখ্যা তাই, ইলেকট্রন বিন্যাসগুলো 2n² সূত্র অনুযায়ী লেখা হয়েছে। এইবার আসছি, তাই কালকে হয়ে গেছে। এবার বলছি যে যোজ্যতা কত। যোজ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে, যোজ্যতা নির্ণয় করার সময় দেখা যাবে যে শেষ কক্ষের ইলেকট্রনটাই সাধারণত হয় তার যোজ্যতা। তাহলে হাইড্রোজেনের তো একটি ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা 1। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌল কালকে বলেছি যে এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, তাই এর যোজ্যতা হচ্ছে 1। যোজ্যতা কাকে বলে? একটি মৌল আরেকটি মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। তাই তো যুক্ত হতে চায় না, তাই এর ক্ষমতাও ব্যাপারে নেই, তাই হচ্ছে 0। লিথিয়ামের শেষ কক্ষে একটি ইলেকট্রন, তাহলে যোজ্যতা 1। যোজ্যতা এখানে 2টি ইলেকট্রন, যোজ্যতা 2। বোরনের 3টি ইলেকট্রন, যোজ্যতা 3। কার্বনের 4টি ইলেকট্রন, যোজ্যতা 4। এছাড়াও এর কিন্তু আরেকটি ইলেকট্রন যোজ্যতা আছে। বারবার বলছি ব্যতিক্রম আছেই, একেবারে রিজিড এই নিয়মটা মেনে চললে তো প্রকৃতির বৈচিত্র্যটাই থাকতো না। আর 5 জাত 5, কিন্তু দেখা যাবে এর পরের ভিডিওতেই আমরা তোমাদের দেখাবো
যে যখন আয়নীয় এবং সমযোজী বন্ধন তৈরি হয় তখন কি হয়, মৌলগুলো কি করতে চায় যে তারা নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করতে চায়। তাহলে এখানে এই নাইট্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌলকে নিয়ন। তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 8। তাহলে এ চাইবে কি, এর যেমন 5 একটা স্বাভাবিক যোজ্যতা হবে, তার সঙ্গে এ 8টা ইলেকট্রন শেষ কক্ষে করতে চাইবে, তাই এর আরেকটি যোজ্যতা হবে 3। 3টে নিলে যোজ্যতা শেষ কক্ষের ইলেকট্রন 8 হয়ে যাচ্ছে, তাই এর যোজ্যতাও কিন্তু হবে আরেকটি যোজ্যতা 3। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে মজার ব্যাপার, নাইট্রোজেনের 1 2 3 4 5 এতগুলো যোজ্যতা তার আছে। অক্সিজেন কি আছে 6, তাহলে স্বাভাবিক যোজ্যতা 6 হওয়া উচিত। আর কি না, এই 8 করতে চাইলে 2টো ইলেকট্রন লাগবে, তাই হচ্ছে যোজ্যতা 2। কিন্তু অক্সিজেনের 6 যোজ্যতাটা হয় না, কারণ অক্সিজেন মৌলটির সাইজ খুব ছোট। এই সাইজ যৌগ তৈরি করার সময় এটাও নির্ভর করে, তার সাইজটার উপরেও নির্ভর করে যে তার আশপাশে সে কতগুলো মৌলকে নিতে পারবে। তো সেইটা ওর যেহেতু সাইজটা, আকারটা, ব্যাসার্ধটা খুবই কম, তাই এ কিন্তু যোজ্যতা 6টা দেখাতে পারে না। আর ফ্লুরিনের হচ্ছে 7, তাহলে ঠিক একই কারণে এরও আকারটা ছোট। আকারটা পর্যায় সারণীতে ডিটেলে তোমরা বইতে পেয়ে যাবে যে এদের আকার কীরকম ছোট হয়ে গেছে। আর তাহলে এর যোজ্যতা, এই 8 করতে গেলে 1টা লাগবে, তাই এর যোজ্যতা হচ্ছে 1। আর নিয়নের যোজ্যতা হচ্ছে 0, কারণ এ নিষ্ক্রিয় মৌল। তাহলে বোঝা গেল শেষ কক্ষের ইলেকট্রনটাই হচ্ছে তার স্বাভাবিক যোজ্যতা। তাছাড়াও এই 4 থেকে দেখা যায়, বিশেষ করে 5 থেকে, যে সেটা নিকটতম নিষ্ক্রিয় মৌল। এর নিকটতম নিষ্ক্রিয় মৌল নিশ্চয়ই নিয়ন, নিশ্চয়ই হিলিয়াম নয়। আবার এর নিকটতম নিষ্ক্রিয় মৌল কিন্তু লিথিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে তোমার হিলিয়াম। কিন্তু এই তোমার নাইট্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কিন্তু হচ্ছে নিয়ন, আর এখানে হচ্ছে এই হিলিয়াম। তাহলে এইভাবে আমরা যোজ্যতাগুলোকে বের করতে পারি। 2 নম্বর যাচ্ছি, তাহলে এটাকে মাথায় একটু রাখতে হবে। এইবার দেখো, তাহলে একটা মজার ব্যাপার যে এই 10টার মধ্যে আমরা কজনকে ধাতু পেয়েছি। আমি একটা টেবিল বানিয়ে নিয়েছি, ধাতু, অধাতু, ধাতু, অধাতু বা ধাতু কল্প, এখানটা বলতে পারি ধাতু কল্প, আর হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল কি বললাম না, এই 10টির মধ্যে কে কে ধাতু, কটি ধাতু, কটি অধাতু বা ধাতু কল্প, আর কটি নিষ্ক্রিয় মৌল। অধাতুকে হাইড্রোজেন, হাইড্রোজেন। নিষ্ক্রিয় মৌলকে হিলিয়াম। লিথিয়াম के धातु। बेरिलियम की धातु। बोरॉन की अधातु बा धातु कल्प। कार्बन की अधातु। कार्बনের পর নাইট্রোজেন কি, তার শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 5, তাহলে সেও হচ্ছে, নাইট্রোজেন হচ্ছে অধাতু। আমরা কিন্তু এই জায়গাটা দেখব না, আমরা দেখব কিন্তু ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষের ইলেকট্রন। অক্সিজেনের শেষ কক্ষে ইলেকট্রন আছে 6টি, তাই এও হচ্ছে অধাতু। ফ্লোরিন এও হচ্ছে অধাতু, আর এই হচ্ছে নিয়ন, হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই কটার মধ্যে দেখা যাচ্ছে 6টা হচ্ছে অধাতু, 2টো হচ্ছে ধাতু, আর 2টো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে আমরা এইটুকু এইভাবে বের করতে পারলাম। এইবার আমরা চলে যাচ্ছি এর পরের 10টা মৌলতে। এই জায়গাগুলোকে আমি একটু মুছে দিলাম। বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে আমাকে ইলেকট্রন বিন্যাস লেখাটাকে ভালো করে শিখতেই হবে। আচ্ছা, আমি এইভাবে টেনে মুখস্থ করে দিই, এই মুছে দিই, তাহলে সুবিধা হবে। তারপরে কি আছে আমার, সোডিয়াম আছে। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, 12 13, অ্যালুমিনিয়ামের পরে সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, সালফারের পর ক্লোরিন 17, ক্লোরিন 17 16 17, আর্গন
18, পটাশিয়াম 19 আর ক্যালসিয়াম 20। ঠিক আছে, 20। তাহলে এদের ইলেকট্রন বিন্যাস কি হবে? সোডিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষে কটা থাকতে পারে ইলেকট্রন? প্রথম কক্ষে ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম 2টো, তাই তো বলেছি। আচ্ছা, এরপরে আমি একটা কাজ করি, এগুলোকে আর লাইন না টেনে আমি কমা দিয়ে দিয়ে লিখে যাচ্ছি। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 2, 8, 8, 1। বলেছিলাম শেষ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকে না, তাই 8-এর পরে এই 2, 8, 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে দেখা গেছে যে, সরি আমি ভুল করলাম, 2, 8, 1, 11 তো ওটা, 2, 8, 1, 11। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি? 2, 8, 2, 12। অ্যালুমিনিয়াম ক্ষেত্রে কি? 2, 8, 3, 13। এ হচ্ছে 2, 8, 4, 14, 2, 8, 5, 15, 2, 8, 6, 16, 2, 8, 7, 17, 2, 8, 2, 8, 8, 18, 2, 8। এইবার হচ্ছে 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে তোমার এইখানে 18টা ইলেকট্রন না গিয়ে কি যায়? 8টা ইলেকট্রন যায়। তারপরে 30 পর্যন্ত, এরপরে কিন্তু যাবে এখানে 9, 10 করে যাবে, কিন্তু এইখানে এটা হচ্ছে 8টা ইলেকট্রন। এটা হচ্ছে 2, 8, 8, 2। এই জায়গাটা পড়তে গেলে, বুঝতে গেলে আর একটুখানি কেমিস্ট্রিটাকে বুঝতে হবে যে কেন এখানে আসলে SPDF এরকম করে আবার উপকক্ষগুলো আছে, সেইগুলোকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে। তো তাই এখানে এই 20 পর্যন্ত মৌলের ক্ষেত্রে তৃতীয় কক্ষে 8-এর বেশি ইলেকট্রন যায় না। তারপরে এখানে 1টা 2টো ভর্তি হয়ে যাওয়ার পরে আবার এরপরে কিন্তু আবার এখানে 9 যাবে, কিন্তু এখন যাবে না। এই গেল। তাহলে এবার আমাকে দেখতে হবে, তাহলে একে শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে, ধাতু। ম্যাগনেসিয়াম কি? এগুলোকে আমি মুছে দিই। তাহলে কি দাঁড়ালো? আমরা কি বলেছিলাম? শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে, তাহলে সে ধাতু। ম্যাগনেসিয়াম কি? ধাতু। অ্যালুমিনিয়াম কি? ওখানে হয়েছিল বোরনের ক্ষেত্রে হয়েছিল অধাতু বা ধাতু কল্প বলেছিলাম, এরও কিন্তু 3 ছিল। আর এখানে কিন্তু হয়ে গেছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু। সিলিকন কি? সিলিকন 4 আছে, এখানে অধাতু। এই সিলিকনও কিন্তু ধাতু কল্প। ফসফরাস 5 আছে, অধাতু। ঠিক আছে, অধাতু। সালফার 6 আছে, আসলে আমাকে মুখটা ঘুরিয়ে করতে হচ্ছে, তোমরা হয়তো সাউন্ডটা একটু কম পাচ্ছ, কিন্তু লিখতে গিয়ে তো আমি এদিকে মুখ করে লিখতে পারবো না। অধাতু। এখানে ক্লোরিন হচ্ছে অধাতু, আর্গন হচ্ছে আবার 8 আছে, তাই এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল। আবার এ হচ্ছে 1 ধাতু, আর ক্যালসিয়াম হচ্ছে ধাতু। বোঝা গেছে? তাহলে এইগুলো কিন্তু ওই 1, 2 ওই নিয়মটি যেটা বলেছি ওই অনুযায়ী করলাম। তাহলে এবার আবার এখানটায় লিখি, এবার হচ্ছে আমাকে যোজ্যতাগুলো বের করতে হবে। তাহলে এর যোজ্যতা কি বলেছিলাম? শেষ কক্ষের ইলেকট্রনটাই যোজ্যতা, তাহলে এর যোজ্যতা 1। শেষ কক্ষে একটি ইলেকট্রন আছে, তাই এর যোজ্যতা হচ্ছে 1। এর যোজ্যতা হচ্ছে শেষ কক্ষে 2টি ইলেকট্রন আছে, যোজ্যতা 2। শেষ কক্ষে 3টি ইলেকট্রন আছে, যোজ্যতা 3। শেষ কক্ষে 4টি ইলেকট্রন আছে, যোজ্যতা 4। এছাড়াও কিন্তু এর আরও যোজ্যতা আছে, সেগুলোকে আরও একাধিক যোজ্যতা যখন পড়বে বলা হবে। ফসফরাসের যোজ্যতা হচ্ছে স্বাভাবিক যোজ্যতা 5। এছাড়াও এর কাছে পিঠে নিষ্ক্রিয় মৌল, সে কিন্তু আর্গনের স্ট্রাকচারটা পেতে চায়। এই আর্গনের স্ট্রাকচারটা পেতে চায়, তাহলে 5 আছে, তার আর একটা যোজ্যতা হবে 3। 5 এবং 3। সালফারের কী হবে? সালফারের যোজ্যতা হবে 6। সালফারের যোজ্যতা হবে 6। আর এ কিন্তু 8টা করতে চায়, তাই 2। আরও একটা এর যোজ্যতা আছে 4। ক্লোরিনের যোজ্যতা হচ্ছে কি? স্বাভাবিক যোজ্যতা 7। স্বাভাবিক যোজ্যতা 7, আর 8টা করতে চায় 1। ওখানে ফ্লুরিনের ক্ষেত্রে বলেছিলাম যে ওর সাইজটা ছোটো, তাই ও 7 করতে পারে না, কিন্তু ক্লোরিন কিন্তু 7ও করতে পারে, 1ও করতে পারে। আর্গনের যোজ্যতা হচ্ছে 0, নিষ্ক্রিয় মৌল 0। আর পটাশিয়ামের যোজ্যতা হচ্ছে 1 এবং ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2। বোঝা গেল? তাহলে আমরা যোজ্যতাগুলোকে এইভাবে বের করতে পারি। তাহলে আমরা ধাতু অধাতু
এগুলো নির্ণয় করতে পারলাম ইলেকট্রন বিন্যাস থেকে। আর কি পারলাম না, তাদের যোজ্যতা কত হবে সেগুলো কিন্তু আমরা বের করতে পারলাম। ভালো করে এই টেবিলটাকে লক্ষ্য করবে এবং বাড়িতে নিজেরা কিন্তু এটা লিখে একটু প্র্যাকটিস করতে হবে যে কিভাবে ধাতু অধাতু চিনতে পারছি আর যোগ্যতা নির্ণয় করতে পারছি। এরপরে এটা আসছি, সেটা হচ্ছে আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, যে এরপরের ভিডিওতে আমি আয়ন নিয়ে কথা বলবো এবং সেখানে আয়নীয় যৌগ, সমযোজী যৌগ এগুলো নিয়ে বলবো। তাহলে এই ধাতু আর অধাতু, যদি ধাতুর সঙ্গে ধাতু এই অধাতু যৌগ তৈরি করে তাহলে সে হয় আয়নীয় যৌগ। যদি ধাতুর সঙ্গে অধাতু যৌগ তৈরি করে তাহলে সেই যৌগটা হয় আয়নীয় যৌগ। আর অধাতুর সঙ্গে যদি ধাতুর সঙ্গে অধাতু যদি যৌগ তৈরি হয় তাহলে হবে আয়নীয় যৌগ। আর অধাতুর সঙ্গে অধাতু যদি যৌগ তৈরি করে তাহলে হবে সমযোজী যৌগ। যৌগকে দুটো ভাগে ওখানে ভাগ করা হয়েছে, সমযোজী যৌগ। এই ব্যাপারে ডিটেলের পরের ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে আমি যদি বলি জল এর সমযোজী যৌগ না আয়নীয় যৌগ, তাহলে আমাকে দেখতে হবে হাইড্রোজেনটা কি ধাতু না অধাতু। হাইড্রোজেনটা আমরা দেখেছি অধাতু, অক্সিজেনও অধাতু, তাহলে জল হচ্ছে সমযোজী যৌগ। আমি যদি বলি ক্যালসিয়াম অক্সাইড কী ধরনের যৌগ, ক্যালসিয়াম হচ্ছে ধাতু, ওইখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকে পেয়ে যাবে ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু, ধাতু অধাতু মিলে তৈরি করে আয়নীয় যৌগ, তাহলে এই হবে আয়নীয় যৌগ। তাহলে কোনো কিছু না করেও কিন্তু আমরা কেবলমাত্র ইলেকট্রন বিন্যাস থেকে তাদের ধাতু অধাতু নির্ণয় করে আমরা যেমন যৌগগুলোর সংকেত লিখতে পারছি, সেরকম সেটা আয়নীয় যৌগ না সমযোজী যৌগ বলতে পারি। আর হচ্ছে কি যে এখানে দেখতে হবে কি, যেমন অক্সিজেনের যোজ্যতা দেখো 2 এখানে বসেছে, হাইড্রোজেনের 1 বসেনি, ক্যালসিয়াম এবং অক্সিজেন দুজনেরই যোজ্যতা হচ্ছে 2, তাই এখানে কিছু বসেনি। এইভাবে কিন্তু যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, ক্লোরিনের যোজ্যতা 1 বসাবো না। যদি বলি অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে কি হবে, অক্সিজেনের যোজ্যতা 2, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, এইভাবে বের করতে হবে। বোঝা গেল তো নিশ্চয়ই এখান থেকে আমাদের কেন পর্যায় সারণী এবং পরমাণু গঠনকে ভালো করে পড়তে হবে, নিশ্চয়ই সেটা বুঝতে পারা গেছে। আরও এবার একটু পরের ভিডিওতে ওই জিনিসটা করে দেওয়া হবে, আয়নীয় যৌগ, সমযোজী যৌগ, জারণ বিজারণ এগুলোকেও কিন্তু এই ইলেকট্রন বিন্যাস থেকে তোমরা নির্ণয় করতে পারবে, নিজেরাই নির্ণয় করতে পারবে, মুখস্থ করার দরকার হবে না। তাহলে আজকে এই ভিডিওটিকে এই পর্যন্ত রাখলাম, নিজেরা দেখবে যে কোন জায়গায় বুঝতে পারছো, কোন জায়গায় বুঝতে পারছো না। এছাড়াও তোমাদের মূলকের যোজ্যতাগুলো জানতে হবে। মূলক কে কে আছে, কার্বনেট CO3 2-, এগুলো ক্লাস 8-এ পড়ে এসেছো। কার্বনেট, সালফেট SO4 2-, নাইট্রেট NO3-, কার্বনেট, সালফেট, নাইট্রেট, ফসফেট PO4 3-, হাইড্রক্সিল বা হাইড্রক্সাইড আয়ন OH-। এই দুইটা হচ্ছে এখানে যোজ্যতা। আর মূলক মানে সে আধানযুক্ত, হয় সে ঋণাত্মক নয় সে ধনাত্মক। এতগুলো লিখেছি আমি সব ঋণাত্মক, একটি আছে অ্যামোনিয়াম, সে হচ্ছে ধনাত্মক। বাকি সব কটা মূলকই আমি এখানে লিখেছি ঋণাত্মক। এইগুলো হচ্ছে এদের যোজ্যতা। এখানে 1 নেই, একটা লিখতে লাগে না, তাই নাইট্রেটের যোজ্যতা হচ্ছে 1, ফসফেটের যোজ্যতা 3, ঋণাত্মক ধরবে, এর যোজ্যতা কিছু লিখিনি মানে 1, আর এর যোজ্যতাও 1। এইবার যদি মনে করো অ্যামোনিয়াম ফসফেটের সংকেত লিখতে বলি, অ্যামোনিয়াম ফসফেট, তাহলে সংকেত কী হবে, অ্যামোনিয়াম লিখলাম NH4, আর ফসফেট হচ্ছে PO4। অ্যামোনিয়ামের যোজ্যতা কত, যে 1, তাহলে কিছু লিখতে হলো না। ফসফেটের যোজ্যতা 3, তাই এখানে একটা 3 বসানো হলো। তাহলে মূলকটা যেন একটা আয়নের মতন আচরণ করছে, এইভাবে কিন্তু আমরা সংকেতগুলোকে লিখতে পারবো। বোঝা গেছে? তাহলে এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো। এরপর আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ নিয়ে আলোচনা করা হবে।